আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। সারা দেশে সরকারি ব্যবস্থায় কোভিড-19 পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরীক্ষার ফি 200 থেকে 500 টাকা। সিলেটে পড়ে আছে মানব পাচার ও অর্থ পাচার মামলায় কুয়েতের কারাগারে আটক শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রীর সম্পদের পাহাড়। ক্ষমতার দাপট দেখিয়ে আটকে দিয়েছিলেন উন্নয়ন কাজ। করোনা ভাইরাসে দেশে আরও 45 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 4014 জন। বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নামা বন্ধ হয়, সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে পানি। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় জেদ্দায় মিলাদ ও দোয়া মাহফিল। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন চালকরা, করোনা সংক্রমণের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট সহ সারা দেশে সরকারি ব্যবস্থায় কোভিড-19 পরীক্ষার জন্য ফির হার নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার ক্ষেত্রে 200 টাকা করে ফি দিতে হবে, আর বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ফি হবে 500 টাকা। সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডক্টর নার্গিস বেগম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়, সব সরকারি হাসপাতালে খুব শিগগিরই এই নির্দেশনা কার্যকর হবে। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, কোভিড-19 শনাক্তে আরটি-পিসিআর টেস্ট বর্তমানে বিনামূল্যে করছে সরকার। এ কারণে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ নিচ্ছেন। এ অবস্থায় কোভিড-19 নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড-19 টেস্ট পরিহার করার লক্ষ্যে পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ সুবিধা এবং মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের পরীক্ষা সংক্রান্ত আগের সরকারি আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে পরিপত্রে। বাংলাদেশে প্রথম কোভিড-19 নমুনা পরীক্ষা হয় গত 21 জানুয়ারি। প্রথম দিক থেকে শুধু আইইডিসিআর এর পরীক্ষা করা হলেও সংক্রমণ বাড়তে থাকায় এপ্রিলের শুরুতেই ল্যাবের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে দেশে 68 গবেষণাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হচ্ছে। মানব পাচার ও অর্থ পাচার মামলায় কুয়েতের কারাগারে আটক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী কুমিল্লা সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের নামে সিলেট সম্পদের পাহাড় রয়েছে। নগরীর ব্যস্ততম নায়রপুল মোড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তাদের প্রায় 25 কোটি টাকা মূল্যের ভূসম্পত্তি। ক্ষমতার দাপট দেখিয়ে এই এমপি দম্পতি আটকে রাখেন সিলেট নগরীর উন্নয়ন কাজ। তাদের দাপটের কাছে সিলেটের প্রশাসন ও সিটি কর্পোরেশন ছিল অসহায়। সিলেট নগরীর নায়রপুল পয়েন্টে মহানগর পুলিশ সদর দপ্তরের বিপরীতেই বিশাল সাইনবোর্ডে লেখা ক্রয় সূত্রে এই জমির মালিক লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম ও কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। সিলেট নগরীর মানুষ এতদিন এই জায়গার মালিকদের ক্ষমতাবান 2 জন সংসদ সদস্য হিসাবে চিনতেন, কিন্তু সম্প্রতি এই শহীদ ইসলাম পাপুল দম্পতির মানব পাচার ও অর্থ পাচারের খবর প্রকাশ হওয়ার পর থেকে তাদের নিয়ে চলছে নানা আলোচনা। 2012 সালে নায়রপুল মোড়ে সিএনজি রিফিলিং স্টেশন সহ 49 শতক জায়গা কেনেন শহীদ ইসলাম পাপুল দম্পতি। নগরীর খরাদিপাড়ার শিল্পপতি আতাউল্লাহ শাকেরের কাছ থেকে তার মূল্যবান এই জায়গা ক্রয় করেন। জায়গা কেনার পর সিএনজি রিফিলিং স্টেশন বন্ধ করে দেন নতুন মালিক পাপুল দম্পতি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাউন্ডারি ঘেরা জায়গাটি। জায়গা কেনায় প্রায় 8 বছর পার হলেও পাপুল ও তার স্ত্রী সেলিনা সিএনজি স্টেশন চালু বা সেখানে কোনো স্থাপনা তৈরি করেননি। বর্তমানে ওই এলাকায় প্রতি শতক জায়গার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। সেই হিসাবে পাপুল দম্পতির সম্পদের মূল্য প্রায় 25 কোটি টাকা। এদিকে সিলেট নগরীর রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসাবে মীরাবাজার, চিন্তাবাজার ও কুমারপাড়া সুবানীঘাট সড়কের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। নায়রপুল মোড়ে আসার পর বাদশা দেন এমপি পাপুল দম্পতি। রাস্তার উভয় পাশে সকল বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক স্বেচ্ছায় রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা ছেড়ে দিলেও তাতে আপত্তি জানান পাপুল ও সেলিনা। রাস্তা সম্প্রসারণে তাদের জায়গা না নিতে সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তাদের হুমকি ধমকি দিতে থাকেন।
এক পর্যায়ে সেলিনা ইসলাম এমপি সিলেটে এসে তার জায়গা রাস্তার জন্য ব্যবহার না করতে সিটি কর্পোরেশন ও প্রশাসনের উপর চাপ দেন। এমপি দম্পতির দাপট আর হুমকির মুখে নায়ারপুল মোড়ে এসে বন্ধ হয়ে যায় ওই সড়কের সম্প্রসারণ কাজ। সিটি কর্পোরেশন অসহায় হয়ে এমপি দম্পতির জায়গা সরকারিভাবে অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পাপুল ও সেলিনা এমপির দাপটের কারণে নায়ারপুলে রাস্তা সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ করা যায়নি। তারা কর্পোরেশনের কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ রাখেন। পরে জায়গা অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হয়েছে। এখন জেলা প্রশাসনের মাধ্যমে জায়গা অধিগ্রহণের প্রস্তুতি চলছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও 45 জন। এ নিয়ে মোট মৃত্যু হল 1783 জনের। একই সময় দেশে আরও 4014 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2053 জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি 65 ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 14,413টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করা সহ মোট পরীক্ষা করা হয় 17,837টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 7,48,034টি। তিনি জানান, নতুন করে যে 45 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 36, নারী 9 জন। এ নিয়ে কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন 1,783 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,053 জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 57,780। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 36 জন, নারী 9 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 6 জন, 81 থেকে 90 1 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল নামা বন্ধ হয়। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শুধুমাত্র সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা ও কুশিয়ারার পানি বাকি সবগুলো পয়েন্টে কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। এছাড়া সারি ও লুভা নদীর পানিও কমেছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বিকেল 3টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সকাল থেকে এই পয়েন্টেও পানি কমতে আছে। এদিকে নদীতে পানি কমতে থাকায় সিলেটের সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বাড়ি ঘর, রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। বন্যা কবলিত গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা সোমবারেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসাবে চাল, শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় সৌদি আরবের জেদ্দায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। জেদ্দার স্থানীয় একটি হোটেলে এই মিলাদ ও দোয়ার আয়োজন করে বৃহত্তর সিলেট আওয়ামী লীগ পরিবার। আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুসেন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতু আহমেদের সঞ্চালনায় মিলাদ ও দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জসিমউদ্দিন ভুইয়া, রুস্তুম আলী ইস্কান্দার, ফখরুল ইসলাম মুন্সি, খসরুল ইসলাম, বেলাল আহমদ, সুহেল রানা, বশির আহমদ, হাফিজ মাসুম ও জাকারিয়া আহমেদ। ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই সিলেটে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন চালকরা। করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের পরিবহন করতে গিয়ে তারা নিজেরা আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। অ্যাম্বুলেন্স চালকরা জানান, রোগী পরিবহনের সময় তারা রোগীর সংস্পর্শে যেতে হয়। এতে কোনো রোগী করোনা আক্রান্ত থাকলে তার মাধ্যমে তারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় থেকে যান। কিন্তু তাদের কোনো ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা করেননি অ্যাম্বুলেন্স মালিকরা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি আকমল হোসেন লুকু বলেন, নিজেদের সুরক্ষা বলতে আমরা শুধু স্যাভলন ব্যবহার করে হাতকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করি। এর চেয়ে বেশি আর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই আমাদের মাঝে। ঝুঁকি নিয়েই আমাদেরকে অ্যাম্বুলেন্স চালাতে হচ্ছে। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নানু মিয়া বলেন, বর্তমান সময়ের মতো এত দুর্দিনে আগে কখনো আসেনি। পুরো সপ্তাহে একটা ট্রিপ পাওয়া যায় না, এতে মালিক ও চালকদের অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে এরই মধ্যে এই সেবা দিতে গিয়ে আমরা অনেক সময় এই সেবার যে পিপি, মাস্ক, গ্লাভস এগুলা কিন্তু আমরা এই ধরনের কিছু পাচ্ছি না। এতে দেখা যাচ্ছে যে আমরা এই যে ড্রাইভার যারা এই সেবা দিতেছে অনেক সময় হয়তো আমরা এই ঝুঁকির মধ্যে আছি। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা যেহেতু ঝুঁকি নিয়ে যে রুগীগুলা টানতেছি, ডেড বডি নিয়ে পৌঁছে দিতেছি, তো আমাদেরকে যদি একটু সেফটি সরকারে করে তাহলে আমরা আর কি সরকারের কাছে এতটুকুই দাবি যে আমরা পিপি, গ্লাভস, চশমা মনে করেন অনেক কিছু আছে ইত্যাদি, এগুলো আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা সুন্দরভাবে এই কাজটা করে যেতে পারি। আমরা যে অ্যাম্বুলেন্স চালাই, আমরা অত বড় জীবনের ঝুঁকি, আমরা বাচ্চা কাচ্চার লাইফ আছে, ভবিষ্যৎ আছে, প্রজন্ম ভবিষ্যৎ আছে, আমরাও একটা বাচ্চা কাচ্চার লাইফ আছে। এই লাইফটা আমরা গেছে কোনো গ্যারান্টি নেই। সরকারের কাছে এটাই বিনীতভাবে অনুরোধ আমাদের। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।